হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে আমি আপনাদেরকে কি দেখাতে চলেছি। আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে চলেছি বৃন্দাবনের বিভিন্ন পবিত্র তীর্থস্থানগুলিকে। আজ 11ই নভেম্বর 2024 সোমবার। আমি আজকে যেতে চলেছি বৃন্দাবন এবং আপনাদেরকে দর্শন করাতে চলেছি বৃন্দাবনের পবিত্র মন্দিরগুলি। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব 13 কিলোমিটার। সময় লাগবে টোটোতে আধ ঘন্টার মতো। আজকে আমি যে টোটো করে বৃন্দাবনে যাচ্ছি সেই টোটোতে 3 জনের মূল্য নিচ্ছে 100 টাকা। তবে এই টোটোটি আমি মথুরা থেকে বাঁকেবিহারী মন্দিরের মূল প্রবেশদ্বার অবধি ভাড়া নিয়েছিলাম। তবে রাস্তায় পাগল বাবা মন্দির দেখে দাঁড়িয়ে যাই এবং টোটো সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে এবং আমি তোমাদেরকে পাগল বাবা মন্দির দেখাতে চলেছি। এখন আমি এসে গেছি পাগল বাবা মন্দিরে। প্রবেশ করতে চলেছি পাগল বাবা মন্দিরে। এই পাগল বাবা মন্দির উন্নত মানের সাদা মার্বেল দিয়ে নির্মিত। এটি অত্যাধুনিক অথচ আশ্চর্যজনক নাগারা শৈলীর স্থাপত্য রয়েছে। 1969 সালে নির্মিত মন্দিরটি একটি 9তলা বিল্ডিং, যার প্রতিটি তলায় তার ভক্তদের জন্য আলাদা ধাম রয়েছে। মন্দিরটির উচ্চতা 221 ফুট এবং প্রস্থে প্রায় 150 ফুট। প্রবেশদ্বারে আপনি একটি জলের ফোয়ারা এবং জলের পুকুর সহ একটি চমৎকার সবুজ বাগান দেখতে পারবেন। মন্দিরটিতে একটি অখণ্ড জ্যোতিও রয়েছে, যা একটি পৃথক কাচের ঘরে 24/7 আলোকিত। মন্দিরের ডান এবং বাম দিকে একটি ধর্মশালা রয়েছে এবং এটি মন্দির ট্রাস্টের সমিতি দ্বারা পরিচালিত হয়। এখন আমি চলে যাচ্ছি পাগল বাবা মন্দিরের মূল সমাধির সামনে। এখানে তোমরা পাগল বাবা মূর্তিটি দেখতে পাবে এবং এই হচ্ছে সেই পাগল বাবা, যার মন্দির হচ্ছে এটি। এখন আমি যেতে চলেছি উন্নত মানের সাদা মার্বেল দিয়ে নির্মিত পাগল বাবা মন্দিরে। এই হচ্ছে সেই পাগল বাবা মন্দির। তো আমি যেতে চলেছি সিঁড়ি দিয়ে উপরে প্রথম তলায় তুমি দেখতে পাবে একটি বৃত্তাকার জানলা, যেটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের অনুরূপ। তোমরা দেখতে পাচ্ছ প্রথম তলার ভেতরকার দৃশ্য। বৃন্দাবনের পাগল বাবা মন্দির দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে রয়েছে একটি রাধাকৃষ্ণের মূর্তি। এই হচ্ছে সেই রাধাকৃষ্ণের মূর্তি। তোমাদেরকে প্রথম তলায় যে বৃত্তাকার জানলা দেখতে পাবেন বলেছিলাম, সেই বৃত্তাকার জানলা হচ্ছে এই বৃত্তাকার জানলাটি। গরমের সময় এই মন্দির দর্শন করার টাইম হচ্ছে সকাল 5টা থেকে সকাল 11:30 অবধি এবং দুপুর 3টে থেকে রাত 9টা অবধি। এবং শীতকালে এই মন্দিরের সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে রাত 8:30 অবধি। এই হচ্ছে সেই পাগল বাবা মন্দির। আমার পাগল বাবা মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল এবং তোমাদেরকে শেষবারের মতন পাগল বাবা মন্দিরটি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই পাগল বাবা মন্দির। পাগল বাবা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। দুপাশে ধর্মশালা রয়েছে, আগে তোমাদেরকে জানিয়েছিলাম। তো আমি রাস্তা দিয়ে পাগল বাবা মন্দিরের বাইরের দৃশ্য দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে এবং আমার পরবর্তী গন্তব্য শ্রী বাঁকেবিহারী মন্দির। তো আমার পাগলা বাবা মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। তো এখন আমি এসে গেছি বৃন্দাবনের তীর্থভূমি শ্রী বাঁকেবিহারী মন্দিরের মূল গেটের সামনে। অটো আমাদের নামিয়ে দিল বাঁকেবিহারী মন্দিরের মূল গেটের থেকে 1 কিলোমিটার দূরে। তো যে স্থানে নামিয়ে দিল সেই স্থান থেকে বাঁকেবিহারী মন্দিরে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি।
বৃন্দাবন বালাজি দেবস্থান বিল্ডিং এর ঠিক অপোজিটের রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে বাঁকেবিহারী মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে টোটোতে 10 টাকার জনপ্রতি ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি বাঁকেবিহারী মন্দিরের মূল গেটের সামনে। বাঁকেবিহারী মন্দির হচ্ছে উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের একটি পবিত্র তীর্থস্থান। বাঁকেবিহারী মন্দিরটিতে বাঁকেবিহারীর যে মূর্তি রয়েছে সেটি হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত একটি রূপ। এই বাঁকেবিহারী প্রভুকে আগে নিধিবনে পুজো করা হতো, তবে 1864 সালে বাঁকেবিহারী মন্দির নির্মাণ করার পর সেই নিধিবন থেকে বাঁকেবিহারী মন্দিরে নিয়ে আসা হয় এবং তারপর থেকে সেখানেই পূজিত হচ্ছে। বাঁকেবিহারী মন্দিরে বাঁকেবিহারী যে রাধাকৃষ্ণের মিলিত ঐক্যবদ্ধ রূপ সেটি ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। বাঁকেবিহারী মন্দিরে বাঁকেবিহারীকে ছোট শিশুরূপে পুজো করা হয়। মন্দিরে ভোরে কোনো আরতি করা হয় না এবং মন্দিরে কোথাও তোমরা কোনো ঘন্টা দেখতে পাবে না, কারণ বাঁকেবিহারী এই ঘন্টার আওয়াজে খুব বিরক্ত বোধ করেন। সেই কারণে বাঁকেবিহারী মন্দিরে কোথাও ঘন্টা তোমরা দেখতে পাবে না। শুধুমাত্র জন্মাষ্টমী তিথিতে এখানে একটি মঙ্গল আরতি করা হয়। বাঁকেবিহারী মন্দিরে বাঁকেবিহারীকে দর্শন করতে হলে প্রতি 5 মিনিট অন্তর এই বাঁকেবিহারী মূর্তিকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়, কারণ কথিত আছে যে বাঁকেবিহারী যদি 5 মিনিট অন্তর অন্তর পর্দা দিয়ে ঢেকে না দেওয়া হয় তাহলে তিনি মন্দির শূন্য করে কোনো ভক্তের সাথে তার বাড়িতে চলে যেতে পারেন। বছরের একমাত্র শারদ পূর্ণিমাতে বাঁকেবিহারীর হাতে বাঁশি দেওয়া হয়। আমার বাঁকেবিহারী মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল। এখানে আরেকটা কথা বলে দিই, এখানে হনুমান বাদর থেকে সাবধান, কারণ এরা চশমা মোবাইল সব নিয়ে নিতে পারে, আবার ফুটিয়ে দিলে সেই চশমা মোবাইল ফেরত দেবে। এর পরবর্তী গন্তব্য হচ্ছে নিধিবন। এখন আমি যেতে চলেছি নিধিবনের উদ্দেশ্যে। বাঁকেবিহারী থেকে নিধিবন যাচ্ছি, টোটো করে নিল 3 জনের 50 টাকা। এই পথ ধরে কিছুক্ষণ পা হেঁটে গেলে তোমরা পৌঁছে যাবে নিধিবনে। তবে নিধিবন যাওয়ার পথে আমরা প্রথমে দর্শন পেলাম শাহজি মন্দির। এই হচ্ছে শাহজি মন্দিরের গেট এবং প্রবেশ করলাম শাহজি মন্দিরে। এই শাহজি মন্দির তার অনন্য স্থাপত্যের জন্য পরিচিত একটি ধর্মীয় গন্তব্য। এর সর্পিল স্তম্ভগুলির কারণে এটি তেধে খাম্বেওয়ালা মন্দির বা সর্পিল কলমসহ মন্দির ডাকনাম অর্জন করেছে। বৃন্দাবনের শাহজি মন্দিরের প্রধান দেবতা হলেন রাধাকৃষ্ণ। তাকে এখানে আদর করে ছোট রাধারমণ বলা হয়। শাহজি মন্দিরের স্থাপত্য সাধারণ হিন্দু মন্দির শৈলী থেকে আলাদা। এটি গ্রিক, মুঘল এবং হিন্দু শৈলীর মিশ্রণে উচ্চমানের সাদা ইতালীয় মার্বেল দিয়ে নির্মিত। প্রশস্ত টেরেসগুলির 12টি সুন্দর সর্পিল কলম দ্বারা গঠিত, প্রতিটি একটি মার্বেল টুকরো দ্বারা কাটা। এই সেই রাধাকৃষ্ণ তোমাদেরকে দেখিয়ে দিলাম। শাহজি মন্দির বৃন্দাবনের ইতিহাসে 19 শতকে 1876 সালে লখনৌয়ের 2 বণিক ভাই শাহ কুন্দনলাল এবং শাহ ফুন্দনলাল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি রাধা ও কৃষ্ণের প্রেম, একজন মহিলা এবং একজন পুরুষের সম্পর্ককে দেখায়। এই মন্দিরটি সারা বছর সবসময় খোলা থাকে। দর্শনের সময় সকাল 8টা থেকে সকাল 11টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। শাহজি মন্দির দর্শন করে আমি এগিয়ে চললাম নিধিবনের দিকে। শাহজি মন্দির দেখে বাঁদিকের পথ ধরে
তোমরা এগিয়ে চললে পৌঁছে যাবে নিধিবনে। প্রবেশ করলাম নিধিবনের ভেতরে। এই হচ্ছে নিধিবন। এখান থেকে শুরু হলো নিধিবনের যাত্রা। নিধিবন হলো ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত মথুরা জেলার বৃন্দাবনের অন্যতম পবিত্র স্থান। এটি হিন্দু ধর্মের রাধাকৃষ্ণ ও গোপীদের সবচেয়ে বিশিষ্ট স্থান হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্মের ভক্তদের মধ্যে একটি সাধারণ বিশ্বাস আছে যে নিধিবনে আজও রাধা ও কৃষ্ণের রাসলীলা সাক্ষী, আর তাই বনের পবিত্রতা রক্ষা করার জন্য রাতে নিধিবন বন্ধ করে দেওয়া হয়। বনে অসংখ্য তুলসী গাছ আছে, যেগুলো উচ্চতায় ছোট কিন্তু জোড়ায় জোড়ায় পাওয়া যায় এবং এর কাণ্ড জড়িয়ে রয়েছে। তুলসী গাছের পাশাপাশি প্রাঙ্গণে রংমহল নামে একটি মন্দির রয়েছে, যা সম্পর্কে বিশ্বাস করা হয় যে রাধা ও কৃষ্ণ নৃত্যের পরে তাদের রাতে এখানে অতিবাহিত করেন। মন্দির প্রাঙ্গণের মধ্যে শ্রী বাসিচরী রাধারানী মন্দির নামে আরেকটি মন্দির রয়েছে। এটি স্বামী হরিদাসকে উৎসর্গ করা একটি মন্দির, যিনি বাঁকে বিহারী মূর্তি তৈরি করেছিলেন। রাসলীলা স্থলী যেখানে নৃত্য পরিবেশিত হয়, এবং ললিতা কুণ্ড যা কৃষ্ণ নিজেই তৈরি করেছিলেন বলে বিশ্বাস করা হয়, যখন গোপাল বালকেরা তাদের নৃত্যের মধ্যে জল চেয়েছিল। তোমরা এখন দেখতে পাচ্ছ শ্রী ভক্ত হরিদাসের সমাধি। তিনি একজন খুব বড় কৃষ্ণ ভক্ত ছিলেন। এই ভক্ত হরিদাস ছিলেন তানসেন বৈজবাবুদের শিক্ষাগুরু, মানে সঙ্গীত গুরু ছিলেন। এই স্থানে তার সমাধি রয়েছে। কৃষ্ণের গো বালকেরা যখন নৃত্যের মধ্যে জল চেয়েছিল, তখন কৃষ্ণ এখানে একটি কুণ্ড খনন করেন, যেটি ললিতা কুণ্ড নামে পরিচিত। সেই কুণ্ড হচ্ছে এটি, তোমাদেরকে দেখাতে চলেছি সেই কুণ্ডটি। এই হচ্ছে সেই ললিতা কুণ্ড। নিধিবন হচ্ছে বৃন্দাবনের অন্যতম রহস্যময় একটি স্থান। মজার ব্যাপার হলো তুলসী গাছের বাকলগুলি ফাঁপা এবং মাটি শুষ্ক হয়ে গেলেও তারা সারা বছরই সবুজ পাতায় পূর্ণ হয়ে থাকে। সব গাছ মাটির দিকে বাঁকানো অবস্থায় থাকে। সাধারণ বিশ্বাস হলো এই গাছগুলি রাতে গোপী বালিকায় পরিণত হয় রাসলীলা নৃত্য পরিবেশনের জন্য, এবং ভোরবেলায় তাদের আসল রূপে তারা ফিরে আসার আগে তারা আবার বৃক্ষ হয়ে যায়। চত্বরের প্রতিটি গাছ যুগল ভঙ্গিমায় গোপী এবং কৃষ্ণকে বোঝায়। এখন আমি প্রবেশ করতে চলেছি রংমহল। রংমহল অর্থাৎ রঙিন প্রাসাদ। নিধিবনে আরেকটি মন্দির যেখানে রাধাকৃষ্ণ বস্ত্র পরেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। বিশ্বাস করা হয় যে প্রতি রাতে রাধা এবং কৃষ্ণ স্বয়ং তাদের নৃত্যের পর এই প্রাসাদে বিশ্রাম করতে আসেন। মন্দিরে শয়নের জন্য চন্দন কাঠের সজ্জা রয়েছে। প্রতি সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ করার পূর্বে মন্দিরের পুরোহিতরা সজ্জা, রাধার জন্য চুড়ি, ফুল, বস্ত্র, তুলসী পাতা, দন্ত ধামনের জন্য নিমের ডাল, খাওয়ারের জন্য মিষ্টি এবং পান সুপারি এবং সজ্জার পাশে জল ভর্তি একটি কলস প্রস্তুত করে রাখে। পুরোহিতদের দ্বারা সমস্ত ব্যবস্থা করার পরে রংমহল এবং নিধিবনের প্রধান দরজাগুলিতে বাইরে থেকে তালা দেওয়া হয় এবং শুধুমাত্র সকালে তালা খোলা হয়। প্রতিদিন সকালে তারা দেখতে পায় যে সজ্জা দেখে মনে হয় কেউ যেন ঘুমিয়েছে। নিমের ডাল ব্যবহার করা হয়েছে। মিষ্টি এবং পান পাতা দেখে মনে হয় সেগুলিকে আংশিকভাবে কেউ খেয়েছে। চুড়ি, ফুল, বস্ত্র ব্যবহার করা হয়েছে। এলোমেলো এবং অবিন্যস্ত অবস্থায় দেখা যায়। সূর্য অস্ত যাওয়ার পর মন্দির চত্বরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। বিশ্বাস করা হয় যে রাধা এবং কৃষ্ণ বিশ্রাম নিতে প্রতি রাতে মন্দিরে আসেন। রাতে কি হয় তা দেখার জন্য যদি কেউ এই মন্দিরে বা নিধিবনে লঙ্ঘন করে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে সে হয় মারা যায়, অথবা তার দৃষ্টিশক্তি হারায়, অথবা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রবেশ করলাম রাসকুঞ্জে। রাসকুঞ্জ হচ্ছে সেই স্থান যেখানে কৃষ্ণ, রাধা এবং গোপীরা রাসলীলার সময় নৃত্য পরিবেশন করে থাকেন। নিধিবনকে বাঁকে বিহারী মূর্তির আবির্ভাব স্থান হিসেবে বিবেচনা করা হয়। কথিত আছে সাধক স্বামী হরিদাস তার বিশুদ্ধ ভক্তি এবং নিষ্ঠার সাথে রাধা ও কৃষ্ণকে প্রসন্ন করেছিলেন এবং তারা তার সামনে আবির্ভূত হন। পরে রাধা ও কৃষ্ণ উভয়ই হরিদাসের সাথে থাকার জন্য বাঁকে বিহারী নামে একটি মূর্তি তৈরি করেছিলেন। প্রাঙ্গণের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শ্রী বাসিচরী রাধারানীর মন্দির। এটি হচ্ছে শ্রী রাধারানীর মূর্তি। বাসিচরী রাধারানীর মন্দিরের প্রধান আকর্ষণ। কয়েক বছর ধরে এই নিধিবনে বাঁকে বিহারীকে পূজা করা হয় এবং তারপরে একটি পৃথক মন্দির স্থাপিত করে সেখানে স্থানান্তরিত করে বাঁকে বিহারী পুজো করা হয়। এখন আমি যেতে চলেছি সেই স্থানে যেখানে নিধিবনের নিয়মকানুন লঙ্ঘন করে যারা নিধিবনে রাতে থাকতে চেয়েছিল তাদের সমাধি ক্ষেত্র হচ্ছে এই তোমরা যে সামনে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে তাদের সমাধি। তো সমাধি ক্ষেত্র থেকে বেরিয়ে এখন যাচ্ছি
নিধিবনের আরেকটি মন্দির। এখানে রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি। তো তোমাদেরকে দেখাচ্ছি সেই রাধাকৃষ্ণের মূর্তি। এবং রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করে আমি বেরিয়ে যাচ্ছি নিধিবন থেকে। বেরিয়ে গেলাম বৃন্দাবনের পবিত্র তীর্থস্থান নিধিবন থেকে। এর পরবর্তী গন্তব্য হচ্ছে আমার কেশিঘাট। নিধিবনের গেট থেকে বেরিয়ে শাহজি মন্দির পার করে এই পথ ধরে তোমাদেরকে যেতে হবে কেশিঘাটের উদ্দেশ্যে। এখন আমি এসে গেছি কেশিঘাটে। কেশি নামক রাক্ষসকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ বধ করে বিশ্রাম নিয়েছিল বলে এই স্থানের নাম কেশিঘাট। প্রতিদিন ভোর 4টের সময় বৃন্দাবনে প্রাণ আসে। অনেকগুলি মন্দির থেকে ঘণ্টা এবং শঙ্খের ধ্বনি ধ্বনিত হয়। অন্ধকারগুলির মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়, যা শহরকে একত্রিত করে। এই ভোরে তীর্থযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের একটি অবিচলিত যাত্রা ধীরে ধীরে যমুনার দিকে তাদের পথ খুঁজে পায়, যেখানে তাদের দিন পবিত্র নদীতে স্নানের মাধ্যমে শুরু হয়। বৃন্দাবনের সবচেয়ে প্রধান স্নানের স্থান হলো কেশিঘাট। কেশিঘাট হলো যমুনার সবচেয়ে সুন্দর ঘাটগুলির মধ্যে একটি, যার তীরে পাথরের প্রাসাদ রয়েছে এবং পটভূমিতে বিশাল মদনমোহন মন্দির দৃশ্যমান। এখানে পবিত্র যমুনা নদী খুব করুণভাবে প্রবাহিত হয় এবং বৈষম্য ছাড়াই নিজে সকলের কাছে প্রসারিত করে। ভক্তিরীতি অনুসারে যে কেউ তার জলে স্পর্শ করে, পান করে, দেখে গন্ধ নেয় এবং স্নান করে, সে অসীম শুদ্ধ হয়। ভগবত পুরাণ উল্লেখিত এই ঘাটটি মানে জলাশয়ের দিকে নেমে যাওয়ার ধাপগুলি সেই বিনোদনের নামকরণ করা হয়েছে, যেখানে কৃষ্ণ একবার রাক্ষস কেশিকে পরাজিত করার পর বিশ্রাম করেছিলেন 5000 বছর আগে। কেশিঘাট দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের পরবর্তী গন্তব্য রঙ্গনাথ মন্দির। তো এখন আমি যাচ্ছি রঙ্গনাথ মন্দিরে। কেশিঘাট থেকে রঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে টোটোতে 3 জনের ভাড়া পড়েছিল 50 টাকা। তো আমি এখন এসে গেছি রঙ্গনাথ মন্দিরের সামনে। এখন আমি প্রবেশ করতে চলেছি রঙ্গনাথ মন্দিরের মধ্যে। এই হচ্ছে রঙ্গনাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশ করে গেলাম রঙ্গনাথ মন্দিরের মধ্যে। বৃন্দাবনে অবস্থিত শ্রী রঙ্গনাথ মন্দিরটি ভগবান বিষ্ণু এবং তার সহধর্মিণী লক্ষ্মীর উদ্দেশ্যে তৈরি হয়েছিল। মন্দিরের সীতারাম, লক্ষ্মণ, ভগবান নরসিংহ, রামানুজাচার্য এবং ভেনুগোপালের মূর্তি রয়েছে। শ্রী রঙ্গজি মন্দির হল বৃন্দাবনের বৃহত্তম মন্দির, যা 1851 সালে দ্রাবিড় শৈলীতে নির্মিত হয়েছিল এবং ভগবান রঙ্গনাথকে উৎসর্গকৃত বা রঙ্গজি নামে পরিচিত, যা ভগবান বিষ্ণুকে চিত্রিত করে। এই মন্দিরে ভগবান বিষ্ণু তার শেষশায়ী ভঙ্গিতে আছেন এবং পবিত্র শেষানাগের বড় কয়েলের ওপর বিশ্রাম নিচ্ছেন। শুধু ভগবান বিষ্ণু নয়, এই মন্দিরে ভগবান নরসিংহ, দেবী সীতা, ভগবান রাম ও লক্ষ্মণ, ভগবান ভেনুগোপাল এবং ভগবান রামানুচার্যের পূজা করা হয়। এই মন্দিরের প্রধান পুরোহিতরা হলেন দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণরা। এই মন্দিরে যেখানে শ্রী রঙ্গনাথ দেবতা আছেন, সেখানে অহিন্দুরা প্রবেশ করতে পারে না। অহিন্দুরা কেবল উঠান পর্যন্ত প্রবেশ করতে পারে এবং অভারতীয়রা কেবল প্রথম 2টি প্রবেশদ্বার পর্যন্ত প্রবেশ করতে পারে। এই মন্দিরের রক্ষাকর্তা হচ্ছে গরুর দেবতা। প্রতিটি মন্দিরের দেওয়ালের কোণায় গরুর দেবতার মূর্তি রয়েছে। এই গরুর দেবতা এই মন্দিরের রক্ষাকর্তা। এখন আমি যাচ্ছি বৃন্দাবনের প্রধান আকর্ষণ যে সোনার তাল গাছ, সেই সোনার তাল গাছ রয়েছে এই রঙ্গনাথ মন্দিরে।
তোমরা যে এই প্রবেশদ্বার দেখছো তার ঠিক অপোজিটে রয়েছে আরেকটি প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে তোমরা পাবে হচ্ছে সেই সোনার তাল গাছ। এটি একটি পেতলের স্তম্ভ, 61 ফুট উঁচু। এই পেতলের স্তম্ভটিকে দেখতে অনেকটা সোনার মতো, তাই একে সোনার তাল গাছ বলা হয়। এক মারোয়ারি দম্পতি তার সন্তানের রোগ মুক্তির পরে এই পেতলের স্তম্ভটি নির্মাণ করেছিলেন, তাই এই স্তম্ভটিকে সোনার তাল গাছ বলা হয়ে থাকে। এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি প্রভু শ্রী রঙ্গনাথ দেবকে। এই হচ্ছে প্রভু শ্রী রঙ্গনাথ। তো আমি রঙ্গনাথ মন্দির দর্শন করে এখন এগিয়ে চলেছি ইসকন মন্দিরের উদ্দেশ্যে। রঙ্গনাথ মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি রঙ্গনাথ মন্দির থেকে। রঙ্গনাথ মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে গেলে টোটো করে তোমরা পৌঁছে যেতে পারবে ইসকন মন্দিরে। রঙ্গনাথ মন্দির থেকে ইসকন মন্দিরের জন্য টোটোতে 3 জনের খরচা পড়ল 70 টাকা। তো ইসকন মন্দিরে আমরা পৌঁছে গেলাম, এবার তোমাদেরকে ইসকন মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে বৃন্দাবনের প্রধান মন্দিরগুলির মধ্যে একটি ইসকন মন্দির। এই ইসকন মন্দিরকে কৃষ্ণ বলরাম মন্দির বলা হয়। শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির, যাকে ইসকন মন্দির বৃন্দাবনও বলা হয়, বিশ্বের অন্যতম প্রধান ইসকন মন্দির। তোমাদেরকে মন্দিরে প্রবেশ করার আগে জুতো খুলে ব্যাগ রেখে প্রবেশ করতে হবে। প্রবেশ করে গেলাম বৃন্দাবনের ইসকন মন্দিরের ভেতরে। এই হচ্ছে বৃন্দাবনের ইসকন মন্দির। এটি হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরে অবস্থিত একটি গৌড়ীয় বৈষ্ণব মন্দির। মন্দিরটি হিন্দু দেবতা কৃষ্ণ এবং বলরামকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরে রাধাকৃষ্ণ এবং গৌরাঙ্গ নিত্যানন্দ পূজিত হয়। ইনি হচ্ছেন অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। স্বামী প্রভুপাদের নাম অনুসারে এখানে একটি মিউজিয়াম আছে, তার নাম হচ্ছে শ্রীলা প্রভুপাদ মিউজিয়াম। তো তোমাদেরকে আমি সেই মিউজিয়ামের ভেতরকার দৃশ্য দেখাতে চলেছি। এই হচ্ছে সেই মিউজিয়ামের ভেতরকার দৃশ্য। তোমাদেরকে ইসকন মন্দিরের প্রতিষ্ঠার ব্যাপারে জানিয়ে দিই। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য 1975 সালের 20 এপ্রিল রামনবমীর পূর্ণ দিনে উদ্বোধন করেন। কৃষ্ণ বলরাম, রাধা শ্যাম সুন্দর, গোপী ললিতা দেবী, বিশাখা দেবী এবং গৌর নিতাইয়ের মূর্তি স্থাপনা করেন অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই হচ্ছে সেই কৃষ্ণ বলরাম মন্দির। প্রবেশ করতে চলেছি। এই মন্দিরের প্রধান বিগ্রহ হলেন কেন্দ্রীয় বেদিতে অবস্থিত কৃষ্ণ বলরাম দেব। ডান বেদিতে রয়েছেন রাধাকৃষ্ণ, শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর, গোপী ললিতা বিশাখার সাথে রয়েছেন এবং বাম বেদিতে নিত্যানন্দের সাথে চৈতন্য মহাপ্রভু এবং ইসকনের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এবং তার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী রয়েছেন।
এই মন্দিরের নিকটে কমপ্লেক্সের প্রবেশপথে সাদা মার্বেল দিয়ে নির্মিত স্বামী প্রভুপাদের সমাধি মন্দিরও রয়েছে। এই হচ্ছে সেই কৃষ্ণ বলরাম দেব, যেটি এই মন্দিরের মূল আকর্ষণ, যার জন্য এই মন্দিরকে কৃষ্ণ বলরাম মন্দিরও বলা হয়। তো তোমাদেরকে দেখালাম সেই কৃষ্ণ বলরাম দেবকে। ইসকন মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে প্রেম মন্দির। তো এখন আমি যাচ্ছি প্রেম মন্দিরে। ইসকন মন্দির থেকে প্রেম মন্দিরের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার এবং আমাদের এই টোটোতে ভাড়া নিল জনপ্রতি 20 টাকা করে। আমি প্রেম মন্দিরে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। তো এখন আমি এসে গেছি প্রেম মন্দিরের মূল প্রবেশদ্বারের অপোজিটের রাস্তার ধারে। টোটো তোমাদেরকে এইখানেই নামিয়ে দেবে। তো তোমাদেরকে টোটো থেকে নেমে রাস্তা ক্রস করে তারপর তোমাদেরকে প্রেম মন্দিরে প্রবেশ করতে হবে। এই পথ ধরে তোমাদেরকে প্রেম মন্দিরে প্রবেশ করতে হবে। তবে তোমাদেরকে জানিয়ে দিই যে প্রেম মন্দিরে কিন্তু কোনো ব্যাগ নিয়ে তোমরা প্রবেশ করতে পারবে না। প্রবেশ করে গেলাম প্রেম মন্দিরের ভেতরে। এই প্রেম মন্দির হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত একটি হিন্দু মন্দির। জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ পঞ্চম মূল জগৎগুরু দ্বারা প্রতিষ্ঠিত। এটি জগৎগুরু কৃপালু পরিষদ, একটি আন্তর্জাতিক আলাপজনক, শিক্ষামূলক, আধ্যাত্মিক এবং দাতব্য ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ হয়। এই প্রেম মন্দিরটি মন্দিরের কমপ্লেক্সটি বৃন্দাবনের উপকণ্ঠে 55 একর জায়গা দখল করে এবং এটি রাধাকৃষ্ণ এবং সীতা রামকে উৎসর্গ করা হয়েছে। রাধাকৃষ্ণ প্রথম স্তরে এবং সীতারাম দ্বিতীয় স্তরে এই মন্দিরে রয়েছে। প্রধান মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণ এবং রসিক সাধুদের বিভিন্ন লীলা বর্ণনা করা হয়েছে। এই প্রেম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 2001 সালের জানুয়ারি মাসে এবং 15 থেকে 17 ফেব্রুয়ারি 2012 সালে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণে মোট খরচ হয়েছে 150 কোটি টাকা। মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী রাম সীতা। প্রেম মন্দির সংলগ্ন একটি 73,000 বর্গফুট স্তম্ভবিহীন গম্বুজ আকৃতির সৎসঙ্গ জায়গা হচ্ছে বর্তমানের এই প্রেম মন্দির, যেখানে একসাথে 25,000 লোক থাকতে পারে। মন্দির কমপ্লেক্স সুন্দর বাগান এবং ফোয়ারা দিয়ে সুশোভিত। শ্রীকৃষ্ণের 4টি লীলা, ঝুলন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা এবং কালিয়া নাগ লীলার জীবনযাত্রাকে চিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। এই প্রেম মন্দির হল ভক্তি মন্দিরের ভগিনী মন্দির, যা 2005 সালে খোলা হয়েছিল এবং বার্সানাতে কীর্তি মন্দির নামে পরিচিত আরেকটি ভগিনী মন্দির, যা 2019 সালে খোলা হয়েছিল। প্রেম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ 14 ফেব্রুয়ারি 2001 সালে হাজার হাজার ভক্তের উপস্থিতির মধ্যে দিয়ে, এবং নির্মাণ প্রক্রিয়াতে প্রায় 1000 জন কারিগর জড়িত ছিল বলে শোনা যায়। এটি সম্পূর্ণ হতে প্রায় 12 বছর সময় লেগেছিল। মন্দিরটি প্রাথমিকভাবে কৃপালুজি মহারাজ দ্বারা বিকশিত হয়েছিল, যার প্রধান আশ্রম ছিল এই বৃন্দাবনে। সম্পূর্ণরূপে ইতালীয় মার্বেল দিয়ে নির্মিত এই মন্দিরটি 125 ফুট উঁচু, যার দৈর্ঘ্য 190 ফুট এবং প্রস্থ হচ্ছে 128 ফুট। এই মন্দির প্রাঙ্গণের প্ল্যাটফর্মটি দ্বিতল সাদা স্মৃতিস্তম্ভের আসন হিসাবে কাজ করে। মন্দিরের প্ল্যাটফর্ম, মন্দির প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য দেখার জন্য একটি প্রদক্ষিণ পথ রয়েছে, যা চিত্রিত করে শ্রী রাধাকৃষ্ণের বিনোদন। শক্ত ইতালীয় মার্বেল দিয়ে তৈরি দেওয়ালগুলো 3.25 ফুট পুরু। বিশাল বিশাল শিখর, স্বর্ণকলস এবং পতাকার ওজনকে সমর্থন করার জন্য গর্ভগৃহ দেওয়ালগুলি 4 ফুট পুরু। মন্দিরের বাইরের অংশে 84টি প্যানেল রয়েছে, শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় বিনোদনকে প্রদর্শন করছে। মন্দিরের অভ্যন্তরে শ্রী রাধাকৃষ্ণ লীলা এবং ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক ঘটনা চিত্রিত করছে অসংখ্য প্রতিকৃতির মধ্যে দিয়ে। প্রেম মন্দিরের বাঁধানো পথ ধরে
তোমাদেরকে আমি পায়ে হেঁটে সমগ্র প্রেম মন্দিরটিকে দেখানোর চেষ্টা করছি। প্রবেশ করতে চলেছি প্রেম মন্দিরের মধ্যে। প্রবেশ করলাম প্রেম মন্দিরের ভেতরে।
আমার প্রেম মন্দির দর্শন হয়ে গেল। এখন আমি প্রদক্ষিণ করতে চলেছি সমগ্র প্রেম মন্দিরটিকে। প্রেম মন্দিরে সন্ধেবেলায় সমগ্র প্রেম মন্দিরে আলো জ্বলে ওঠার পরে প্রেম মন্দিরটিকে সন্ধেবেলায় দেখতে কেমন লাগে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওতে। এখানে টাইমিং রয়েছে সামার টাইমে ইভিনিং 7:30 থেকে 8টা ডিজিটাল ফাউন্টেন শো, আর উইন্টারে 7টা থেকে 7:30।
সমগ্র প্রেম মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি। এটি ছিল বৃন্দাবনের অন্তিম দর্শনীয় স্থান। প্রেম মন্দির থেকে বেরিয়ে গেলাম। প্রেম মন্দির দেখার পর প্রেম মন্দির থেকে মথুরার জন্য টোটোতে 3 জনের ভাড়া পড়লো 150 টাকা। তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। বৃন্দাবন যাত্রা এখানেই শেষ হলো। বৃন্দাবনে আমরা প্রতিটা মন্দির টোটো অটো করে ঘুরেছি, কোনো গাড়ি ভাড়া করিনি। তো তোমরাও অটো টোটো করে ঘুরে নিতে পারো অনেক কম খরচায়। লোকাল ট্রান্সপোর্টে ঘুরলে বৃন্দাবন তোমাদের অনেক কম খরচায় তোমরা ঘুরতে পারবে। তো ট্রাভেলিং সূর্যের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। ট্রাভেলিং সূর্যের সমস্ত দর্শক বন্ধুকে পাশে থাকার অনুরোধ জানালাম। আজকে যারা নতুন আমার এই ভিডিওটা দেখবে, ভিডিওটা অনুরোধ করছি স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।